আগামীকাল প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোট না পড়লে নির্বাচন বাতিল ও 2 কক্ষের পার্লামেন্টের সুপারিশও আসছে। এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, না ভোটের সুযোগ, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, আরপিওর ব্যাপক সংশোধন সহ বেশ কিছু সুপারিশ থাকবে প্রতিবেদনে। দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন হয় গত 3 অক্টোবর। কমিটি সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি গুছিয়ে এনেছে। বুধবার তারা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। 2014 সালের 10ম সংসদ নির্বাচনে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার নজির রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের প্রবণতা রোধে ভোটার উপস্থিতির একটা সীমারেখা টেনে দিতে চায় সংস্কার কমিশন। বিনা ভোটে নির্বাচনের জন্য আমরা একটা থ্রেশহোল্ড দেওয়ার চিন্তা করছি, যে এত % ভোট না পেলে সেই নির্বাচন বাতিল হবে। এখন আর ওই একক প্রার্থী দিয়ে নির্বাচন হবে না, সেখানে নো ভোট থাকছে। কাজেই নো ভোট এবং ওই ব্যক্তির মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং যদি নো ভোট বিজয়ী হয়, নো ভোট যদি বেশি ভোট পায়, সেখানে আবার ওই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন, আরপিও সংশোধন, সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোটার ছাড়া নির্বাচন বাতিল, জাতীয় পরিচয়পত্রের সেবা ইসির অধীনে রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কাজ। এখন যদি ওই কমিশন প্রস্তাব করে যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, তখন আমরা ওই যেটা বললাম যে নিম্ন কক্ষ কীভাবে হবে, উচ্চ কক্ষ কীভাবে হবে। আপনার উচ্চ কক্ষে হয়তো আমরা মিক্সড সিস্টেম, সেখানে সমানুপাতিকটাও থাকবে, একটা মিক্সড সিস্টেমের কথা চিন্তা করছি। নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনা, নির্বাচন আচরণবিধিতে পরিবর্তনের সুপারিশও থাকছে প্রতিবেদনে। কমিটির সদস্যরা বলছেন, তাদের এইসব সুপারিশ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের কথা বলা হবে। যদি 2014 সাল দেখি, 2018 দেখি, 2024 দেখি, এগুলো দেখলে বোঝা যায় যে নির্বাচনে আসলে কোথায় বাধাগ্রস্তটা হয়েছে সুষ্ঠু নির্বাচন করা। তো এটা উত্তরণের জন্য যে সমস্ত জায়গায় কাজ করা দরকার, আমরা সংস্কার কমিশন ওই জায়গাগুলোতে আসলে মূলত কাজ করেছে, যে ভবিষ্যতে যেন নির্বাচনকে এইভাবে কেউ প্রহসনের জায়গায় না নিয়ে যেতে পারে। নির্বাহী আদেশে কিছু সুপারিশ বাস্তবায়ন সম্ভব, তবে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করছে। আর ভবিষ্যতে নির্বাচনে কোন কোন ক্ষেত্রে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব সংস্কার কমিশন দিতে যাচ্ছে, সেই বিষয়ে আপনাদের মূল্যায়ন কি? 2 কক্ষ বিশিষ্ট সংসদ সদস্যের যে প্রস্তাব, সেটা তো অনেক আগেই দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমরা যখন 2030 এই দেশের যে একটি প্রস্তাব আমরা দিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছিল। এবং আমাদের বক্তব্য ছিল যে দেশের যারা বিশেষজ্ঞ অনেকে রয়েছেন, যারা হয়তো সরাসরি নির্বাচনে তারা মাঠে যেতে চান না, তাদের যে দক্ষতা এবং তাদের যে এক্সপার্টিস যেটা রয়েছে, সেটা যদি জাতি পেতে চায়, তাহলে তাদেরকে আমরা একটা পদ্ধতির ভিতর দিয়ে সংসদে নিয়ে আসতে চাই। এবং এটা পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আপনারা জানেন যে বিলাতেও কিন্তু 2 কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, আমেরিকায় রয়েছে। কাজেই এই ধরনের একটি নতুন প্রস্তাবনা, সেটা আমরা অনেক বছর আগেই কিন্তু আমরা দিয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু বিনা ভোটে কেউ নির্বাচিত হতে পারবে না, এমন সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। এই বিষয়ে আপনার মত কি? আবার প্রশ্নটি আবার করুন, আমরা এখান থেকে। জি, আমার প্রশ্নটি ছিল যে বিনা ভোটে কেউ নির্বাচিত হতে পারবে না, এমন একটা সুপারিশও কিন্তু করতে যাচ্ছে সংস্কার কমিশন। এই বিষয়ে আপনার মত জানতে চাচ্ছি। না, সংস্কার কমিশন তারা অনেক কথাই বলছে, আসলে তারা কি বলছে সেটা তো আমরা এখনো সঠিকভাবে জানি না। আমরা শুনেছি আগামীকাল তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, তাদের প্রস্তাবাবলী তারা হয়তো
জমা দেবেন এবং সেটা কখন জনসমক্ষে প্রকাশ করা হবে সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। সম্ভবত আমরা যতদূর জানি তাদের প্রস্তাবগুলো সরকারের কাছে দেওয়া হবে এবং সরকারের কাছে সেই সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হওয়ার পরে সেগুলো নিয়ে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করবে এবং কতগুলো মৌলিক বিষয়ে একটা কনসেনসাস সৃষ্টির চেষ্টা করা হবে। তো আমরা এই মুহূর্তে এই সম্বন্ধে সরকারের ভাবনাগুলো কি সেটা জানতে পারছি না বলে আমরা আমাদের সেই মতামতগুলো নির্দিষ্টভাবে দিতে পারছি না। কিন্তু আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা কয়েকটি সংস্কার কমিশন করেছিলাম এবং আমাদের যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো কিন্তু আমরা বিভিন্ন সরকার কর্তৃক যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তাদের অনুরোধে আমাদের সুপারিশগুলো আমরা তাদের কাছে কিন্তু ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এই বিষয়ে আসলে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে সংসদে আসন বাড়ানোর প্রস্তাব রাখা হচ্ছে, পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, না ভোটের সুযোগ সহ বেশ কিছু সুপারিশও কিন্তু থাকছে এই প্রতিবেদনে। এসব সুপারিশের সাথে আসলে আপনারা কতটুকু একমত সেই বিষয়টা নিয়ে একটু আসলে জানতে চাই। না, এগুলো তো দেখুন সংস্কার একটি চলমান বিষয়। এটা তো সভ্যতার আদিম যুগ থেকেই মানব সমাজ সেই সংস্কারের ভেতর দিয়ে আজকের এই সভ্য জগতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। কাজে সংস্কার এরকম কিছু নয় যে আমরা আজকে সংস্কার করব, কালকে সংস্কার শেষ হয়ে যাবে, পরশু আমরা নির্বাচন করব, বিষয়টা কিন্তু সেরকম নয়। সংস্কার চলতে থাকবে। আর আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, বাংলাদেশের মানুষ যেটা চায়, বাংলাদেশের মানুষ চায় যে তারা একটি গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করবে, তারা মন খুলে কথা বলবে। আপনারা সাংবাদিক যারা রয়েছেন আপনারা খোলাখুলিভাবে আপনারা সাংবাদিকতা করবেন, যেটা সত্য সেই সত্য আপনারা প্রকাশ করবেন, কোনো রকমের সেন্সরের কাঠি যেন আপনাদের উপরে কাজ না করে। তো এটাই হচ্ছে গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও কিন্তু তাই। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু সেই স্বাধীনতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র এবং আমরা এটা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো সেই অবকাঠামোর ভেতরে আমরা সেই গণতন্ত্র আমরা বিকাশ হবে না এবং সেই গণতন্ত্রের বিকাশ করতে পারবো না আমরা। এবং সেই কারণেই কিন্তু আমরা একটি নতুন দেশ তৈরি করেছিলাম, সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। দুঃখের বিষয় যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের সেই গণতান্ত্রিক যে পথ চলা সেটা ব্যাহত হয়েছিল এবং আপনারা জানেন যে প্রথমে 72 থেকে 75-এর ভেতরে আমরা একদলীয় বাকশাল দেখেছিলাম এবং পরবর্তীতে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটার নাম আমরা নয়, বিদেশি মিডিয়া যেগুলো বিশ্ব নামি দামি মিডিয়া তারাই সেটাকে নাম দিয়েছিল বাকশাল 2। কাজে সেই বাকশাল 2 এর কবল থেকে ছাত্র জনতার প্রতিবাদ এবং তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের মাধ্যমে আমরা বেরিয়ে এসেছি। স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আজকে আমরা সেই কারণেই কিন্তু এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি যে আমরা এই দেশ নিয়ে নতুন করে ভাবছি এবং এই দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিবন্ধকতা, সেক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই ডক্টর মঈন খান, যে সংস্কার কমিশনের কাছে কিন্তু বিএনপিও বেশ কিছু প্রস্তাব রেখেছিল, সেক্ষেত্রে আসলে যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে সেই প্রতিবেদনে তার কতটা প্রতিফলন থাকবে বলে মনে করেন? আবার বলুন প্রশ্নটি। প্রশ্নটি হচ্ছে যে বিএনপি সংস্কার কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব রেখেছিল, সেই প্রস্তাবে আসলে কতটা প্রতিফলন যে প্রতিবেদনটি আসছে সেই প্রতিবেদনে থাকবে বলে মনে করছেন? বিএনপি একটি প্রস্তাব দিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট বিস্তৃত একটি প্রস্তাব। আপনারা জানেন যে আমরা 31 দফা একটি প্রস্তাব দিয়েছি এবং আমরা মোটামুটিভাবে এই অগণতান্ত্রিক যে স্বৈরাচারী বাংলাদেশ ছিল সেখান থেকে উত্তরণের জন্য যেটা বিষয় আমরা প্রয়োজনীয় মনে করেছি সেখানে কিন্তু আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং সেই প্রস্তাবগুলো শুধু বিএনপির প্রস্তাব নয়, আপনারা অবহিত রয়েছেন যে আমরা কিন্তু সমমনা প্রায় 45টি রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে
আমরা একমত হয়েই কিন্তু আমরা 31 দফা সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি। কাজেই এটা শুধু আমাদের কথা নয়, আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষ চায় এদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র আসুক এবং সেখানে যেন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল এককভাবে মানুষের উপরে জোর করে কোনো মতামত চাপিয়ে না দেয় এবং সেটা যাতে না হয় এবং সেই অবস্থা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেজন্যই কিন্তু 31 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএনডিপির কর্মকর্তারা প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে। পরে বেলা 12:30টার দিকে 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেন ইউএনডিপির কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে। ইউএনডিপির কাছে প্রযুক্তিগত প্রশিক্ষণের সহায়তা চাওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে প্রস্তাবনার বিষয়ে জানাবে বিদেশি সংস্থাটি। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ইউএনডিপির সাথে নির্বাচন কমিশনের যে আলোচনা হয়েছে, এই আলোচনার বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। ইউএনডিপি কিন্তু এবারই নয়, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিগত 4টি সংসদ নির্বাচনেও সরাসরি তারা সহযোগিতা করেছে, সেটি টেকনিক্যাল সাপোর্ট তারা দিয়েছে। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সংসদ নির্বাচন ত্রয়োদশ, সেই নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত তারা সহযোগিতা চেয়েছে এবং এরই অংশ হিসেবে কিন্তু আজকে ইউএনডিপি 3 দফায়, প্রথমে প্রধান নির্বাচন কমিশনার, এরপরে 4 নির্বাচন কমিশনার, এরপরে আবার নির্বাচন কমিশন সচিবের সঙ্গে 3 দফা বৈঠক করে। বৈঠক পরে আমরা যেটুকু জানতে পেরেছি যে বৈঠকের যে আলোচনা ছিল তা হলো যে নির্বাচন কমিশনকে আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন কমিশনকে বা এই নির্বাচনে দক্ষতা বিষয়ক তারা সহযোগিতা করতে চায় এবং টেকনিক্যাল সাপোর্ট দিতে চায়। এবং এই প্রশ্নটি ছিল যে আসলে কী ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিতে চায় কিংবা দক্ষতা বৃদ্ধির বিষয়। সেখানে ইউএনডিপি যেটা বলেছে এবং নির্বাচন কমিশনের সচিব যেটি বলেছেন যে সেটি হার্ডওয়্যার দিক থেকেও প্রযুক্তিগত সাপোর্ট তারা দিবে, অন্যদিকে হচ্ছে সফটওয়্যার জায়গা থেকেও তারা এই সহায়তা দিবে। তবে একই সঙ্গে ইউএনডিপি যেটি বলেছেন যে আজকে প্রাথমিকভাবে এটি আলোচনা হয়েছে এবং আগামী 10 দিনের পর তারা প্রস্তাব দিবে বা প্রস্তাবনা তৈরি করবে যে কি কি ধরনের সহযোগিতা নির্বাচন কমিশনকে দিবে এবং সেইটি তখন আবার বিস্তারিত আলোচনা হবে। এবং এরই অংশ হিসেবে কিন্তু বলা যেতে পারে যে নির্বাচন কমিশনে একটি অফিস খুলেছে, অর্থাৎ একটা অফিসের জায়গা দিয়েছে নির্বাচন কমিশন ইউএনডিপিকে এবং সেখানে কিন্তু কাজ করবে। এতে করে একটি বোঝা যাচ্ছে যে ইউএনডিপি আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তারা আজকে এসেছিলেন এবং সহযোগিতা নির্বাচন কমিশন পাবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়। অন্যদিকে আরেকটি কথা আপনি নিশ্চয়ই জানেন যে আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে এই বছরে বা চলতি বছরেই মাঝামাঝিতে সংসদ নির্বাচন করার কথা তিনি বলেছেন। এই প্রশ্নটি আসলে আমরা নির্বাচন কমিশনের সচিবকে বলেছিলাম। নির্বাচন কমিশন সচিব আসলে এই বিষয়ে খুব একটা তিনি বলতে চাননি, তবে তিনি যেটি বলেছেন যে তিনি যেহেতু জানেন না এই বিষয়ে মন্তব্য করবেন না, তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন যে সময়ের মধ্যে নির্বাচন করার বিষয়ে, সেই ঘোষণা অনুযায়ী বা সেই সময়সীমার মধ্যে সংসদ নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি শুরু হচ্ছে এবং সেটি জুন মাসে শেষ হবে। সুতরাং এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে যে ইউএনডিপিকে যে আসলে বা সচিবকে প্রশ্ন করেছিলাম যে এই ভোটার তালিকা তারা কিভাবে সহযোগিতা করবে। সচিব যদি বলেছে যে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেখানে তারা কোনো সহযোগিতা করবে না, কিন্তু যখন তালিকাগুলো আসবে সেগুলোকে একীভূত করার বিষয়ে হয়তো বা সফটওয়্যার বা দক্ষতাগত জায়গায় কিংবা প্রযুক্তিগত জায়গায় তারা সহযোগিতা করবে এমনটি জানিয়েছেন। সব মিলে যদি বলা যেতে পারে যে ইউএনডিপি আসলে সহযোগিতা পাচ্ছে সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে এবং সেটি কিন্তু আগামী নির্বাচনেই সেই সহযোগিতা নির্বাচন কমিশন পাচ্ছে, এটুকু অন্তর্পক্ষে বলা যায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান জানাচ্ছিলেন আগারগাঁও থেকে। এবছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1 মাসের মধ্যেই নির্বাচনের ভোটার তালিকা করা যায়।
সংবাদ সম্মেলনে সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানান দলের মহাসচিব। তিনি বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজন নেই। স্থানীয় নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচনের সময় আরও পিছিয়ে যাবে বলেন তিনি। সংসদ নির্বাচনের জন্য সরকারকে দ্রুত প্রস্তুতির তাগিদ জানান বিএনপির নেতা। পরে নিত্যপণ্যের ওপর কর আরোপ ও গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এতে জনদুর্ভোগ বাড়বে। সভায় নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে এই বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছরে অর্থাৎ ২৬-এর মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুব দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, তবে এটি নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে মানুষ উদ্গ্রীব হয়ে আছে বলে মনে করেন তিনি। শেখ হাসিনার পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। 6 দিনেও সমাধান হয়নি ওয়েব ভিত্তিক পদ্ধতির সার্ভারের সমস্যা। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। যথাযথভাবে না জানিয়ে বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছে সরকার। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। গেল মঙ্গলবার থেকে সঞ্চয়পত্রের লেনদেন করতে পারছেন না গ্রাহকরা, এমনকি কোনো ধরনের মুনাফা তুলতে পারছেন না তারা। হেল্প ডেস্ক থেকে ফর্ম পূরণে সহায়তা করা হলেও সার্ভার চালুর বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হচ্ছে গ্রাহকদের। সঞ্চয়পত্র করতে এসে অনেক গ্রাহক দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যান সার্ভার জটিলতার কারণে। তবে অধিদপ্তর বলছে, সফটওয়্যার আপগ্রেডের কাজ চলছে, দ্রুত লেনদেন চালুর আশা অধিদপ্তরের। সঞ্চয়পত্র করতে আসছে, আইসা দিয়ে বন্ধ, এখন একটু খারাপ লাগছে। কর্তৃপক্ষ তো একটা নির্দেশনা দিয়ে বন্ধ করবে যে আমরা সঞ্চয়পত্র এখন নিচ্ছি না বা নিব না, কিন্তু ফর্ম জমা নিয়ে পড়ে আছে আজকে 1 সপ্তাহ। কর্তৃপক্ষ তো ইচ্ছাকৃতভাবে করতো, তাইলে তো আমরা বলতে পারতাম, কিন্তু এখন আমাদের সেটা মেনে নিতে হবে। আমাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং গ্রাহকের যে সাময়িক তাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত সরকারের পক্ষ থেকে। যেহেতু আমাদের ব্যাংকের এটা আভ্যন্তরীণ কোনো সার্ভার না, এই সার্ভারটা পুরোপুরি সরকারি। এখন যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা মেনে নিতে হবে এবং বৃহত্তর স্বার্থে যেহেতু একটা ইয়ের কাজ, আপগ্রেডেশন কাজ হচ্ছে, এই পর্যন্ত আমার ধৈর্য ধরে থাকতে হবে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, এই সার্ভার জটিলতা বা এই সংকট সমাধানে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি দেখতে পাচ্ছেন, এবং কখন নাগাদ আসলে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম চালু হতে পারে? নাগাদ বিক্রি কার্যক্রম চালু হতে পারে এই কথাটা এখন পর্যন্ত আসলে অনিশ্চিত। এই কারণে অনিশ্চিত যে আসলে যেই সার্ভারে আপগ্রেডেশন কাজ চলছে, সেই আপগ্রেডেশনের কাজ এখনও চলমান। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে আসলে এই জিনিসটা চলমান। যেই পর্যন্ত আসলে সার্ভার আপগ্রেডেশন না হবে সেই পর্যন্ত তাদের এই কার্যক্রম আসলে ব্যাহত হচ্ছে, বা তারা নতুন করে কোনো গ্রাহককে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে কোনো ধরনের সুবিধা দিতে পারছে না। একই সাথে কিন্তু আপনি জানেন যে এই যেসব সঞ্চয়পত্রগুলো আছে, সেই সঞ্চয়পত্র মানুষ কিন্তু বিভিন্ন ধরনের মুনাফা পেয়ে থাকে বা সুদ পেয়ে থাকে। সেই সুদ বা মুনাফা পাওয়ার ক্ষেত্রে যেসব অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, কিন্তু তারাও কিন্তু আসলে টাকা পাচ্ছে না, অর্থাৎ মুনাফার টাকা তুলতে পারছে না গ্রাহক। একই সাথে কিন্তু যদি বলি, নতুন করে যেসব গ্রাহক সঞ্চয়পত্র করতে এসেছে তারা কিন্তু আসলে সঞ্চয়পত্র করতে পারছে না। এক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। কিন্তু আপনি অনেকেই একটা কথা না বললেই নয় যে এই সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা দিয়ে অনেকেই কিন্তু আসলে তাদের পরিবারকে চালায়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হচ্ছে এবং দুর্ভোগে পড়ছে। বিশেষ করে আরেকটি কথা নয় যে যারা পরিবার সঞ্চয়পত্র আছে, অথবা আরেকটি হচ্ছে যে
পেনশন সঞ্চয়পত্র আছে, সেই পেনশন সঞ্চয়পত্র কিন্তু আসলে মানুষ যারা আছে জানেন যে বৃদ্ধ বয়সে সেই পেনশনের টাকা দিয়ে কিন্তু তারা চলে, সেক্ষেত্রেও তারা কিন্তু পাচ্ছে না। এই ক্ষেত্রে অনেকটাই ভোগান্তিতে পড়েছে। তারা বলছে যে কবে সমস্যার সমাধান হবে, কখন হবে, এই জিনিসগুলো জানতে চাই, যদিও তারা আসলে এখনও নিশ্চিত না। এখানে আমার ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে তারা দিতে পারছে না। তারা বিভিন্ন সময় গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরও কিন্তু তারা পাচ্ছে। তারা বলছে যে যে কোনো সময় সার্ভার আসলে সমস্যার সমাধান হতে পারে, সেই সমস্যার সমাধান হলে তারা কিন্তু নতুন করে যে সঞ্চয়পত্র করতে আসা গ্রাহকরা তাদের কিন্তু আসলে সঞ্চয়পত্র করবে এবং অটোমেটিকভাবে যারা আসলে সঞ্চয়পত্র সার্ভার আপডেশনের কারণে মুনাফা পায়নি তারাও কিন্তু সেই আপডেশনের পরবর্তী সময় তারা কিন্তু মুনাফা পাবে এবং টাকা এবং পরবর্তীতে আসলে তারা সরাসরি এটা করতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ শফিউল আলম সুজন, আমাদেরকে জানাচ্ছিলেন মতিঝিল থেকে। যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা কাল সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের এই তারিখ ঘোষণা করা হয়। আপিল বিভাগের রায়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পাবেন বলে প্রত্যাশা জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত এই মামলায় টানা 3 দিন শুনানি চলে। আইনজীবীরা আদালতকে বলেন যে অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি খালেদা জিয়া, তিনি ট্রাস্টের সদস্যও না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে 10 বছরের দণ্ড দেওয়া হয়। মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার ঠিক আগে আরেক আসামি কাজী সলিমুল হক কামালের আবেদন উত্থাপন হলে রায়ের দিন পিছিয়ে যায়। বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে, শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় দুদকের 2 কর্মকর্তা সহ আরও 6 জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে দুদকের 68 সাক্ষীর মধ্যে 38 জন আদালতে সাক্ষ্য দিলেন। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 5-এ সাক্ষ্য দেন তারা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষী ও জেরার জন্য 21 জানুয়ারি দিন ধার্য করা হয়। 2007 সালে রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে 2008 সালে বিএনপি চেয়ারপারসন সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছর 19 মার্চ একই আদালত খালেদা জিয়া সহ 8 আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। $1,08,00,000 যে লেনদেনের একটা অভিযোগ, যেটা বলা হয়েছিল যে সেলিম ভুঁইয়ার অ্যাকাউন্ট থেকে জনাব গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে গিয়েছে, এইটি আমরা বরাবরই দাবি করে আসছিলাম যে এটা তাদের আভ্যন্তরীণ ব্যবসায়িক লেনদেন, এটার সাথে কোনো দুর্নীতির সম্পর্ক নাই এবং সেটি আজকে দুর্নীতি দমন কমিশনের সাক্ষী এসে আমাদের এই বক্তব্যটাকেই তারা সমর্থন করেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান কারখানা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকেরা। কারখানা খুলে দেওয়ার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু এবং বকেয়া পরিশোধের দাবি তাদের। মঙ্গলবার ভোর থেকে গাজীপুরের চক্রবর্তী বাস স্ট্যান্ড এলাকায় দলে দলে আসতে থাকেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা। নবীনগর পর্যন্ত ছড়িয়ে যায় হাজারো শ্রমিকের জনস্রোত। সকাল 9টায় শুরু হয়ে 4 ঘন্টা ব্যাপী চলে কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি। শ্রমিক কর্মচারীরা জানান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা চালু না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে 40,000 শ্রমিক। এই অবস্থায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে তারা। এবার এক ধারা লে অফ দিয়ে দিয়েছে 45 দিনের জন্য, তো আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের যে বেসিকের অর্ধেক টাকা দেওয়া হচ্ছে, এই টাকা দিয়ে আমাদের সংসার চলতেছে না। আমাদের কোনো পাওনা দাওনা বুঝাই দেওয়া হয় নাই। আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই। আমরা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করি যেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক সব কটা ফ্যাক্টরি খুলে দেখ। বেক্সিমকো খুলে দিতে হবে, এলসি দিতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে। কারখানা কর্তৃপক্ষ বলছে ব্যাংকিং জটিলতায় এলসি খুলতে না পারা এবং নতুন কার্যাদেশ না থাকায় কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে।
তবে এলসি খোলা সম্ভব হলে এবং ব্যাংকের সহযোগিতা পেলে সব কারখানা খুলে দেয়া যাবে। সরকার আমাদেরকে এলসি খুলে দাও, যেন আমরা বাইরে ধরতে পারি এবং আমাদের শ্রমিকদেরকে আমরা কাজ দিতে পারি। এবং যদি এলসি খুলে দেয় তাহলে অটোমেটিক আমাদের কাজ এসে পড়বে, আমরা অফিস খুলে দিতে পারবো। তৈরি পোশাক সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 32টি কারখানা রয়েছে। গত 15 ডিসেম্বর পার্কে লে অফ ঘোষণা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে উচ্চ কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। অর্থনৈতিক সংকট মোকাবেলায় জনগণের সঙ্গে আলোচনা করে জনবান্ধব করনীতি প্রণয়নের তাগিদ তাদের। সকালে রাজধানীর পুরনো পল্টনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 4 দফা দাবি জানান নেতারা। উচ্চ কর ও এর আরোপের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াস চলছে বলে দাবি করেন তারা। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উচ্চ কর নীতি আরোপের অশুভ পায়তারা করছে, যা দেশের বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক সংকটকে আরও তীব্র করে তুলবে। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদ, যার মাধ্যমে দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে অস্থিতিশীলের অপচেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যেসব পণ্য দেশে উৎপাদিত হয় তার উপর আমদানিতে উচ্চ কর আরোপ অথবা আমদানি সীমিত ও প্রয়োজনে নিষিদ্ধ করতে হবে। সংকট মোকাবেলায় জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জনবান্ধব এবং একটি গ্রহণযোগ্য করনীতি প্রণয়ন করতে হবে। 2, নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে আরোপিত উচ্চ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ শুনানিতে এই তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত 3 ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। জামায়াতের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দলটির নিবন্ধন বাতিলের রিট করা হয়। গত 22 অক্টোবর নিবন্ধন ফিরে পেতে জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খোলে। 2013 সালে এক রিট আবেদন নিষ্পত্তি করে সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক রায় দিয়ে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে হাইকোর্ট। এরপর 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও শুনানিতে দলের মূল আইনজীবী অনুপস্থিত থাকায় 2023 সালের নভেম্বরে আপিল খারিজ হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সকালে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে 2021 সালে খন্দকার এনায়েতুল্লাহ ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়েছিল দুর্নীতি দমন কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তখন দুদক এই তথ্য জানায়। সে বছর দুদকের আদেশে বলা হয়, যদি নির্ধারিত সময়ের মধ্যে খন্দকার এনায়েতুল্লাহ সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন বা মিথ্যা বিবরণী দাখিল করেন, তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বায়ু দূষণ রোধে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ না নিতে পারা দায়িত্বে থাকা প্রতিটি দপ্তরের ব্যর্থতা বলছেন পরিবেশ ও গবেষক ও নগর পরিকল্পনাবিদেরা। রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয় বলে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলছেন তারা। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মন্তব্য করেন উপদেষ্টা। 9 বছরের মধ্যে রাজধানী ঢাকার সবচেয়ে দূষিত মাস ছিল 2024 সালের ডিসেম্বর। ওই মাসের মাঝামাঝি দূষণের মাত্রা 9 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলে দাবি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের। বায়ু দূষণের প্রায় একই চিত্র বজায় রয়েছে দেশের ব্যস্ততম মেগা সিটিতে। এই চিত্রের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সব উদ্যোগে যে ব্যর্থ হয়েছে তা নির্দ্বিধায় বলছেন পরিবেশ কর্মীরা। প্রতিষ্ঠানগুলোকে দায়ী করতে চাই, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজস্ব মন্ত্রণালয়ের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে এবং সার্বিকভাবে আমব্রেলা হিসাবে এটা সরকারের রেসপন্সিবিলিটি। দুঃখজনক বিষয় হলো যে সেই অ্যাকাউন্টেবিলিটি পর্যন্ত আমরা জনগণরা এখনো এনশিওর করতে পারি নাই। ঢাকার বায়ু দূষণ কবে কমানো সম্ভব সে বিষয়ে আশার কথা শোনাতে পারেননি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যা আগামীকালই সমাধান করে ফেলার মতো জাদু আমার হাতে নেই। আমি যখন বাইরে যাওয়ার জন্য মাস্ক পরতে বলি, আমাকে বলা হয় আমি বিভ্রান্ত করছি। আগামীকালই সমাধান করার মতো যার ক্ষমতা আছে, দয়া করে আসুন, দায়িত্ব নিন, আমি পদত্যাগ করব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিয়ন্ত্রণহীন স্থাপনা নির্মাণ, ফিটনেসহীন গাড়ি, ইটভাটা, কলকারখানার ধোঁয়া, যেখানে সেখানে বর্জ্য পোড়ানোর মতো দূষণের উৎস বন্ধ করতে পারেনি সরকার। পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন আর পুলিশ, এখন তো পুলিশের সাথে আর্মি রয়েছে, এই তিনটি সংগঠন যদি আজকে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিকারী, চরম হুমকির এই বায়ু দূষণের বিরুদ্ধে একটি 3 থেকে 6 মাসকালীন দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম না নিতে পারে, এটি ব্যর্থতা। দ্রুত বা রাতারাতি সমাধান হবে না, এটা যেমন সত্য, তেমনি করে এই কার্যক্রমগুলো এক্ষুনি কার্যকর না করাটাও আমাদের জন্যে অসম্ভব গ্রহণ করা বা মেনে নেওয়া। স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে বায়ু দূষণ রোধের দায়িত্বে থাকা প্রতিটি সংস্থার স্বচ্ছ, সাহসী ও কার্যকরী ভূমিকা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।